হ্যালো স্টুডেন্টস, তো দেখা হয়ে গেল আমাদের আবার নেক্সট লেকচার অফ অ্যাটমিক স্ট্রাকচারে। আশা করি তোমরা খুব ভালো আছো এবং আগের ভিডিও ভালো করে দেখে নিয়েছো, বুঝে নিয়েছো, খুব ভালো করে বোঝানো ছিল সেখানে। তো আজকে আমরা সেকেন্ড ধাপে যাব, সেটা হচ্ছে যে তোমাদের যদি টাইম লাইনটা মনে থেকে থাকে তাহলে আমি বলেছিলাম যে 1900-এ একটা মাইলস্টোন ইভেন্ট ঘটেছিল। ঠিক, মাইলস্টোন ইভেন্টটা কি? মাইলস্টোন ইভেন্টটা ছিল হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের ফোটন থিওরি, তাই তো? তাহলে সেই ফোটন থিওরি কি সেটা আজকে আমরা বুঝবো, ঠিক আছে? তো বিফোর দ্যাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য স্পেকট্রাম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস, ঠিক আছে? তো ফার্স্ট হেডিং লাগাও, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস স্পেকট্রাম। ঠিক, আচ্ছা, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কি সেটা কিন্তু আমরা আগের লেকচার ভিডিওতে খুব ভালো করে বুঝিয়েছিলাম, ঠিক? এবং যারা ভিডিওটা দেখোনি তারা চলে যাও এক্সপোনেন্ট অ্যাটমিক স্ট্রাকচার ভিডিও 1-এ, সেখানে তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের পুরো ডিটেলটা পেয়ে যাবে, ঠিক আছে? সো এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, এরা কারা? দেখো, তোমরা হয়তো অলরেডি জানো যে এই যে লাইট, আমাদের চারপাশে যে লাইট ইটসেলফ ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রাইট? বাট লাইট কি একাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ? নো। তাহলে দেয়ার আর মেনি কাইন্ডস অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। তো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বোঝার আগে চলো আমরা অল্প করে ওয়েভসটা কি সেটা একটু শিখে নিই, ঠিক আছে? তোমরা হয়তো অল্প বিস্তর জানো, বাট চলো সেই জন্য আগে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম না করে আমরা ওয়েভসটা কি সেটা একটু বুঝে নিই, কেমন? ওকে, সো হোয়াট আর ওয়েভস? তোমরা জানো যে এটা এরকম কিছু একটা যেটা রিপিট করে। তাহলে ওয়েভ ইজ বেসিক্যালি আ মোড অফ ট্রান্সফার অফ এনার্জি, এবং ওয়েভ হচ্ছে এমন কিছু which repeats its pattern, রাইট? তো তাহলে দেখো, মোড অফ ট্রান্সফার অফ এনার্জি এই কথাটা না অ্যাকচুয়ালি যে স্পেসে যে ওয়েভ ট্রাভেল করে, যেমন লাইট, সাউন্ড, এগুলো হচ্ছে সেই ওয়েভের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ডেফিনিশন হচ্ছে এটা, যে উইচ ট্রান্সফার্স এনার্জি। কিন্তু দেখো, ওয়েভ কিন্তু শুধু যে স্পেসে হয় তা কিন্তু নয়, ওয়েভ টাইমেও হয়, ঠিক আছে? এবং যদি টাইমের ওয়েভ হয় তাহলে কিন্তু সেটাকে আমি মোড অফ ট্রান্সফার বলতে পারি, অফ এনার্জি বলতে পারি না, ঠিক আছে? তো তাহলে ওয়েভের সবথেকে অ্যাপ্রোপ্রিয়েট জেনারেলাইজড ডেফিনিশন হচ্ছে এটা, যে সামথিং উইচ রিপিটস ইটস প্যাটার্ন। ঠিক, তার মানে ধরো এরকমভাবে কিছু একটা তার প্যাটার্নকে রিপিট যদি করতে থাকে তাহলে দ্যাট ইজ আ ওয়েভ। পরিষ্কার? বেশ, এখন তাহলে আমি কি বললাম, যে ওয়েভ হতে পারে স্পেসেও হতে পারে, টাইমেও হতে পারে। তুমি যখন যেমন ওয়েভ করছো সেই মতো তোমাকে এই এক্স কোঅর্ডিনেটটাকে বেছে নিতে হবে, ঠিক? আর এই ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা বেসিক্যালি এর অ্যামপ্লিটিউড, মানে যে মুভমেন্ট, এই মুভমেন্টটাকে ট্র্যাক করি। আমি ধরো অ্যামপ্লিটিউডই লিখলাম। অ্যামপ্লিটিউড যদিও এই হায়েস্ট পিকটাকেই বলা হয়, তোমরা জানো যে দিস ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য পার্টিকুলার ওয়েভ। আমি ধরো এ নট বললাম তার নাম, ঠিক আছে? তো এই ওয়েভ, ধরো টাইমের ওয়েভ বলতে আমরা কি বোঝাচ্ছি? ধরা যাক যে তুমি একটা দড়ি নিয়েছো, সেই দড়িটাকে তুমি একদিকে বেঁধে দিয়েছো বা ধরে আছো কিছু একটা, এবং এই দড়িটাকে তুমি একটা দিক ধরে ধরো ঝাঁকিয়ে দিলে, ঠিক? তো যদি ঝাঁকিয়ে দাও তাহলে কি হবে? তোমরা জানো যে এটা এরকম একটা ওয়েভ মতো হয়ে যাবে, তাই তো? এই ওয়েভটা অ্যাকচুয়ালি স্পেসে ট্রাভেল করছে, তাই তো? দিস ওয়েভ ইজ অ্যাকচুয়ালি ট্রাভেলিং ইন স্পেস। আমি এক্স বলতে স্পেশাল কোঅর্ডিনেটস বোঝাচ্ছি। তাহলে এটা একটা স্পেসের ওয়েভ, কারেক্ট? বেশ, খুব ভালো কথা। গোটা দড়িটা একটা ওয়েভ তৈরি করছে ইন স্পেস, যেটা এরকম কিছু একটা হবে। এবার অ্যাট দ্য সেম টাইম ভালো করে বোঝো কি বলছি। ধরো তুমি এই দড়িটার যে কোনো একটা পয়েন্ট তুমি নিয়ে নিলে, ঠিক? তাহলে যে কোনো একটা পয়েন্ট যদি তুমি নিয়ে নাও, এই পয়েন্টটার কি হয়? এই পয়েন্টটা কন্টিনিউয়াসলি আপ ডাউন আপ ডাউন আপ ডাউন এরকম করতে থাকবে, তাই তো? আমি কিন্তু একটা পার্টিকুলার পয়েন্ট অন দ্য রোপের কথা বলছি, ঠিক? তাহলে যদি উইথ টাইম আমরা এর অ্যামপ্লিটিউডটাকে মাপি তাহলে এটা এরকম কিছু আসবে কি না? দিস ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য পয়েন্ট, আমি ধরো পয়েন্টটার নাম দিলাম পি। তাহলে দিস ইজ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য পয়েন্ট পি উইথ টাইম। আমি যদি এরকম দেখি তাহলে এই অ্যামপ্লিটিউডটা, ধরো এই মিন পজিশনটা যদি 0 হয় তাহলে ইনিশিয়ালি ও এখানে ছিল, ঠিক? তার মানে এই 0 থেকে শুরু হবে এবং কন্টিনিউয়াসলি প্রথমে ও ধরো উপরে গেল, তাহলে এই উইথ টাইম ও উপরে যাচ্ছে, তারপরে উইথ টাইম ও উপরে যাচ্ছে, তারপরেও এরকম কোথাও একটা গিয়ে আবার 0-তে আসবে, তাই তো?
এই পয়েন্টটাও তো জিরোতে যাবে, এই পয়েন্টটা বেসিক্যালি আপ ডাউন করছে, তাই তো, আপ ডাউন। তাহলে এই পয়েন্টটা উইথ টাইম এর মুভমেন্টটাকে যদি আমরা প্লট করি এগেনস্ট টাইম, তাহলে সেখানেও কিন্তু আমরা এরকমই ইন ফেজ আর একটা ওয়েভ পাবো। অ্যান্ড দিস ইজ ট্রু ফর এনি পয়েন্ট অন দ্য রো, রাইট? তাহলে এই একটা ওয়েভ যখন আমি আঁকলাম, এটা কিন্তু টাইমে একটা এরকম প্যাটার্ন ক্রিয়েট করছে, রাইট? তাহলে এইটাও তো একটা ওয়েভ, এবং এখানে কিন্তু কোনো এনার্জি ট্রান্সফার টাইমের সাথে কিছু ওরকমভাবে কিছু হচ্ছে না, তাই না? তো তাহলে এটাও একটা ওয়েভ, তাহলে স্পেসেও ওয়েভ হতে পারে, টাইমেও ওয়েভ হতে পারে। পরিষ্কার বোঝাতে পারলাম? বেশ, খুব ভালো কথা। তাহলে চলো এবার তাহলে ওয়েভ কি হতে পারে আমি বলছি যে তাহলে এটা স্পেসেও হতে পারে, টাইমেও হতে পারে, যখন যেটা কনসিডার করবো আমরা সেটাকে ধরে নেব। খুব ভালো কথা। তাহলে তোমরা জানো যে অ্যামপ্লিটিউড হচ্ছে যেটা ওর ম্যাক্সিমাম ওপর দিকে বা নিচের দিকে যে ম্যাক্সিমাম মুভমেন্টও করে, সেটাই হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, রাইট? সো দিস ইজ ইয়োর অ্যামপ্লিটিউড, রাইট? বেশ, খুব ভালো কথা। তাহলে ফার্স্ট কোয়ান্টিটি হচ্ছে বেসিক্যালি অ্যামপ্লিটিউড, এ নট ইজ ইকুয়াল টু অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ, এবং এটা কি তোমরা জানো, অ্যামপ্লিটিউড অফ দ্য ওয়েভ, and this is equal to distance of peak or trough, পিকটাও হতে পারে, ট্রাফটাও হতে পারে, তাই তো, ফ্রম মিন পজিশন, ঠিক, ফ্রম মিন পজিশন। বেশ, খুব ভালো কথা। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট কোয়ান্টিটি কি ফর আ ওয়েভ? দেখো তোমরা নিশ্চয়ই জানো যে ওয়েভলেন্থ ইজ অ্যানাদার ভেরি ইম্পর্টেন্ট কোয়ান্টিটি, তাই তো? বেশ, তাহলে ওয়েভলেন্থটা কি বুঝে নি। দেখো ওয়েভলেন্থ ইজ নাথিং বাট দ্য ডিস্টেন্স আফটার উইচ দ্য ওয়েভ রিপিটস। দেখো তোমরা ছোটবেলায় বইতে পড়েছো যে ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন টু কনসেকিউটিভ পিকস অর টু কনসেকিউটিভ ট্রাফস। দিস ডেফিনিশন ইজ ট্রু, কিন্তু আমি হঠাৎ ঘুরিয়ে নাক দেখতে যাব কেন? আমার তো দরকার নেই। তাহলে পরিষ্কার যদি মনে রাখতে হয়, আমি কি বললাম, দ্য ডিস্টেন্স আফটার উইচ আ ওয়েভ রিপিটস। ধরা যাক এই যে ওয়েভটা আমি এঁকেছি, এটা কোন পয়েন্টের পর থেকে আবার রিপিট হচ্ছে? ডেফিনেটলি দিস পয়েন্ট, রাইট? ডেফিনেটলি দিস পয়েন্ট। তাহলে এই যে ডিস্টেন্সটা, এটাই হচ্ছে আমার ওয়েভলেন্থ ইন টাইম কোঅর্ডিনেট, বোঝা গেল? এই ইন স্পেস কোঅর্ডিনেট, বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল আমার ওয়েভলেন্থ। তাহলে দিস ইজ দ্য ডিস্টেন্স আফটার উইচ আ ওয়েভ রিপিটস, তাই তো? বেশ, আচ্ছা, অ্যামপ্লিটিউডের ইউনিট কি হবে? ইউনিট ডেফিনেটলি ইট ইজ অলসো আ ডিস্টেন্স, ওপর নিচে কতটা যাচ্ছে, তাহলে এর ইউনিটটা হয়ে যাবে ডিস্টেন্সের ইউনিট, মিটার, এসআইতে মিটার, বা তুমি চাইলে সেন্টিমিটার। খুব ছোট জিনিসের জন্য এটা আংস্ট্রম হতে পারে, ঠিক, 10⁻⁻10 মিটার, রাইট? আংস্ট্রম ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার, ঠিক, এরকম কিছু একটা এর ইউনিট। হোয়াট অ্যাবাউট ওয়েভলেন্থ? ওয়েভলেন্থের ইউনিট কি? ওয়েভলেন্থের ইউনিট হচ্ছে ডেফিনেটলি আগেন ডিস্টেন্সের ইউনিট, অর্থাৎ আবার মিটার, সেন্টিমিটার, আংস্ট্রম এক্সেট্রা, তাই তো? বেশ, এবার নেক্সট ইম্পর্টেন্ট ডেফিনিশন কি এর মধ্যে? সেটা হচ্ছে, দেখো 10 মিনিটে তোমাদের পুরো ওয়েভের ব্যাপারটা আমি ক্লিয়ার করে দেবো, আর কোনোদিন এই ওয়েভের ব্যাপারটা ভুলবে না তোমরা, ঠিক? বেশ, তাহলে ডিস্টেন্স আফটার উইচ আ ওয়েভ রিপিটস হচ্ছে ওয়েভলেন্থ, খুব ভালো কথা। এবার হোয়াট অ্যাবাউট দ্য টাইম পিরিয়ড? টাইম পিরিয়ড হচ্ছে দ্য টাইম আফটার উইচ দ্য ওয়েভ রিপিটস। তার মানে আমি যদি টাইম অ্যাক্সিসে দেখি, এটা তখন টাইম হয়ে যাবে, আগেরটা ছিল স্পেসে, এটা টাইম অ্যাক্সিসে দেখছি, তাহলে দ্য টাইম আফটার উইচ আ ওয়েভ রিপিটস ইজ কল্ড ইটস টাইম পিরিয়ড। তাহলে ডেফিনেটলি এই পয়েন্টের পর থেকেই আবার ওয়েভটা রিপিট করবে, তাহলে দিস ইজ দ্য টাইম পিরিয়ড অফ দ্য ওয়েভ। পরিষ্কার? তাহলে টাইম পিরিয়ডের ডেফিনিশন কি হলো? টাইম পিরিয়ডের ডেফিনিশন হলো টাইম আফটার উইচ আ ওয়েভ রিপিটস, ঠিক? তাহলে এর ইউনিট কি হবে? এর ইউনিট ইজ নাথিং বাট দ্য ইউনিট অফ টাইম, তার মানে সেকেন্ডস। পরিষ্কার? বোঝা গেল? বেশ, খুব ভালো কথা। এখন এই ওয়েভটা ধরো ট্রাভেল করছে উইথ আ ভেলোসিটি অফ ভি, ঠিক? এই ভেলোসিটিটা কি করে বের করবো? আরে ভেরি সিম্পল, ডিস্টেন্স বাই টাইম করলেই ভেলোসিটি পাওয়া যায়। তাহলে তুমি পরিষ্কার কি বলবে? দেখো এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ওয়েভটা রিপিট করছে আফটার ট্রাভেলিং ডিস্টেন্স অফ ল্যামডা ওয়েভলেন্থ।
ইন আ টাইম অফ টাইম পিরিয়ড টি, তাই তো? তাহলে এখান থেকে তো ভেলোসিটি বেরিয়ে যাবে 1 সেকেন্ডে। তাহলে ভেলোসিটি ইজ ইকুয়াল টু সিম্পলি ল্যামডা বাই টি। বোঝা গেল? বেশ, খুব ভালো কথা। তাহলে এটা হচ্ছে আমার টাইম পিরিয়ড, এটা হচ্ছে আমার ওয়েভলেন্থ, ঠিক, এটা হচ্ছে আমার অ্যামপ্লিটিউড, আর এটা হচ্ছে আমার ভেলোসিটি, ঠিক। বেশ, খুব ভালো কথা। তাহলে ভেলোসিটি 1 সেকেন্ডে বের করে দিতে পারবে তুমি ল্যামডা বাই টি করলেই, খুব ভালো কথা। নেক্সট হচ্ছে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি, তাহলে ফ্রিকোয়েন্সিকে তোমরা হয়তো ছোটোবেলা এফ দিয়ে ডিনোট করতে বা এন দিয়ে ডিনোট করতে। আমি সাপোজ এখানে ধরো নিউ দিয়ে ডিনোট করছি। আচ্ছা, নিউ আর ভি কিন্তু সেম না। ভি, এটা হচ্ছে ভি, স্মল ভি লিখেছি, বা তোমরা যদি চাও আমি একদম এরকম করে দিচ্ছি ভি, ঠিক। দিস ইজ কল্ড নিউ, ঠিক আছে। এবং এটাকে দিয়ে আমরা ফ্রিকোয়েন্সিটাকে ডিনোট করব। কেমন? এবার এই ফ্রিকোয়েন্সিটা কি সেটা বোঝা যাক। দেখো, ফ্রিকোয়েন্সি ইজ নাথিং বাট দ্য পিরিয়ডিসিটি ইন টাইম। পিরিয়ডিসিটি ইন টাইম, ভারী ভারী ওয়ার্ড বললাম। পিরিয়ডিসিটি মানে কি? আরে কিছুই না, ইউনিট টাইমে কতগুলো ওয়েভ হবে। ইউনিট টাইম মানে ধরো 1 সেকেন্ড, কতগুলো ওয়েভ হবে সেটাই ওর ফ্রিকোয়েন্সি, ঠিক। বেশ, তাহলে খুব ভালো কথা। তা আমরা জানি যে ইন ওয়ান, we know in t সেকেন্ডস কটা ওয়েভ হয়। টি মানে টাইম পিরিয়ড, টাইম পিরিয়ডে কতগুলো ওয়েভ হয়? একটা ওয়েভ হয়, ঠিক, তাই তো? তাহলে আমি বলেছি যে 1 ইউনিট অফ টাইম মানে 1 সেকেন্ডে কতগুলো ওয়েভ সেটাই ফ্রিকোয়েন্সি। তাহলে এখান থেকে ইউনিটারি মেথড অ্যাপ্লাই করলেই পেয়ে যাবো। টি সেকেন্ডে যদি একটা ওয়েভ হয়, তার মানে ইন 1 সেকেন্ড কতগুলো ওয়েভ হবে? পরিষ্কার বোঝা যাচ্ছে যে 1/t খানা ওয়েভ হবে, ঠিক। তাহলে বাই ডেফিনিশন এটাই তো ফ্রিকোয়েন্সি, বাই ডেফিনিশন দিস ইজ ফ্রিকোয়েন্সি, রাইট। তার মানে আমি পরিষ্কার বলতে পারি যে দেয়ারফর ফ্রিকোয়েন্সি নিউ ইজ ইকুয়াল টু 1/t টাইম পিরিয়ড। পরিষ্কার? পরিষ্কার একদম। বেশ, খুব ভালো কথা। এবং গ্রাফিক্যালি তোমরা যদি দেখো তাহলে এই একটা ধরো ওয়েভ, আমি যদি হায়ার ফ্রিকোয়েন্সির একটা ওয়েভ নিই, তার মানে ফ্রিকোয়েন্সি হায়ার মানে টাইম পিরিয়ড ইজ স্মলার, তাই তো? তার মানে এটা এরকম কিছু হতে পারে। ধরো আমার একটা ওয়েভ এরকম আমি আঁকলাম, ঠিক। তাহলে এরকম একটা ওয়েভের তুমি দেখো টাইম পিরিয়ড অনেক কম, এর টাইম পিরিয়ড এখানে হয়ে গেছে। তাহলে দিস ইজ আ ফ্রিকোয়েন্সি, দিস ইজ আ ওয়েভ অফ হায়ার ফ্রিকোয়েন্সি। তাহলে তুমি দেখবে অনেক ফাস্ট সেই ওয়েভটা অনেক ফাস্টার মুভ করছে। একটা হায়ার ফ্রিকোয়েন্সির একটা লোয়ার ফ্রিকোয়েন্সির ওয়েভ যদি এরকম হয়, হায়ার ফ্রিকোয়েন্সির ওয়েভ কিন্তু অনেক ফাস্টার মুভ করবে, কারণ ওর টাইম পিরিয়ড শর্টার, সো ফ্রিকোয়েন্সি ইজ হায়ার। পরিষ্কার? তাহলে এই অবধি ক্লিয়ার। দ্য লাস্ট কোয়ান্টিটি দ্যাট উই নিড টু নো অ্যাবাউট ইজ বেসিক্যালি ওয়েভ নাম্বার। ওয়েভ নাম্বারকে বলা হয় নিউ বার, ঠিক। নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি, নিউ বার হচ্ছে ওয়েভ নাম্বার। আর ওয়েভ নাম্বারটা কি জিনিস এটা তোমাদের কাছে হয়তো নতুন জিনিস। ওয়েভ নাম্বারটা কি জিনিস? ওয়েভ নাম্বার ইজ নাথিং বাট দ্য পিরিয়ডিসিটি ইন স্পেস। ফ্রিকোয়েন্সি হচ্ছে পিরিয়ডিসিটি ইন টাইম, তাহলে ওয়েভ নাম্বার হচ্ছে পিরিয়ডিসিটি ইন স্পেস। পিরিয়ডিসিটি ইন স্পেস। পিরিয়ডিসিটি ইন টাইম বলতে কি বুঝিয়েছিলাম? 1 ইউনিট টাইম অর্থাৎ 1 সেকেন্ডে কটা ওয়েভ। তাহলে পিরিয়ডিসিটি ইন স্পেস মানে কি বুঝবো? 1 ইউনিট ডিস্টেন্স অর্থাৎ সাপোজ ধরো 1 মিটারে কতগুলো ওয়েভ, তাই তো? বা 1 ইউনিট অফ স্পেসে কতগুলো ওয়েভ। তার মানে দেখো এখানে আমরা একইভাবে করতে পারি যে উই নো ইন লামডা ডিস্টেন্স কতগুলো ওয়েভ হয়? একটা ওয়েভ হয়, ঠিক। তাহলে ইন ইউনিট ডিস্টেন্স কতগুলো ওয়েভ হবে? ইউনিট মানে 1, তার মানে কতগুলো ওয়েভ হবে? দিস ইজ ইকুয়াল টু 1/λ খানা ওয়েভস, ঠিক। তাহলে যেরকম ফ্রিকোয়েন্সি নিউ ইজ ইকুয়াল টু 1/t, আমরা পরিষ্কার বলতে পারি যে ওয়েভ নাম্বার নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ। পরিষ্কার? একদম ক্লিয়ারলি বুঝে গেলে, ঠিক। বেশ, খুব ভালো কথা। তাহলে এই আমি পেয়ে গেলাম। আচ্ছা, লাস্টলি আমরা যেটা দেখতে চাই সেটা হচ্ছে আর রিলেশন বিটুইন ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি, ওয়েভলেন্থ, ঠিক। বেশ, যদি দেখো পরিষ্কার আমরা এখানে দেখেছি যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু λ/t, তাই তো? ভেলোসিটি যদি ইকুয়াল টু λ/t হয়, উই নো ভেলোসিটি ইজ ইকুয়াল টু λ/t। আবার আমরা জানি, এক্ষুনি আমরা শিখলাম যে ফ্রিকোয়েন্সি নিউ ইজ ইকুয়াল টু 1/t, ঠিক।
তাহলে এটাকে এই ভেলোসিটিকে আমি লিখতে পারি তো যে লামদা ইন্টু 1/t, 1/t মানে তার মানে কি পাচ্ছি, লামদা ইন্টু নিউ। ঠিক, তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, ভেলোসিটি ইজ ইকুয়াল টু নিউ ইন্টু লামদা। পরিষ্কার, এটা তোমরা ছোটবেলায় হয়তো শিখেছো যে ভেলোসিটি ইজ ইকুয়াল টু এফ লামদা, এখানে আমরা এফটাকে নিউ বলে দিয়েছি। সো ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু নিউ লামদা। পরিষ্কার, তাহলে তোমাদের ওয়েভের কনসেপ্ট একদম পরিষ্কার হয়ে গেল। ঠিক, চলো আমরা একটা কোয়েশ্চেন করি, আশা করি সবাই লিখে নিয়েছো, পজ করে দেখে নাও। ঠিক আছে, চলো আমরা একটা নিউমেরিক্যাল করি, করে আরও ব্যাপারটাকে ক্লিয়ার করে ফেলি। কোয়েশ্চেন, তোমাকে আমি 3টে ওয়েভ দিচ্ছি। কেমন, তোমাকে আমি 3টে ওয়েভ দিচ্ছি। এই একটা ওয়েভ, এখানে আমি 2 নম্বর ওয়েভটাকে আঁকবো, আর এই আমার 3 নম্বর ওয়েভ। ঠিক, বেশ, খুব এই রে জায়গা নেই আর, তাহলে একটু ছোট করে দিই। হ্যাঁ, ওকে। সো তোমাকে বলা হয়েছে যে এই হচ্ছে আমার একটা ওয়েভ, ঠিক, আর একটা তোমাকে ওয়েভ দিলাম, আমি এখানে একটু ডিমার্কেশন করে দিই, তাহলে আঁকতে সুবিধা হবে, তোমরাও করে নিতে পারো। আর একটা ওয়েভ আমি দিচ্ছি তোমাদেরকে, এটার নাম দিলাম ওয়েভ নাম্বার 1, এবং অ্যাক্সিসগুলো প্রত্যেক কটাতেই হচ্ছে তোমার যেমন দরকার সেটা তুমি নেবে। তোমার যদি স্পেস অ্যাক্সিস দরকার হয় স্পেস অ্যাক্সিসে কনসিডার করবে, তোমার টাইম অ্যাক্সিস মানে টাইম, ধরো তুমি ওয়েভলেন্থ দেখছো, অ্যামপ্লিটিউড দেখছো, স্পেস অ্যাক্সিসে দেখবে। আর তুমি যদি টাইম পিরিয়ড বা এই ধরনের জিনিস দেখতে চাও তাহলে টাইম অ্যাক্সিসে দেখবে। ঠিক আছে, তো দিস ইজ দ্য ফার্স্ট ওয়েভ, দিস ইজ দ্য সেকেন্ড ওয়েভ। সেকেন্ড ওয়েভটা কীরকম, এরকম। আর থার্ড ওয়েভটা তোমাকে আমি ধরো দিলাম হচ্ছে এইটা। ঠিক আছে, দিস ইজ ইয়োর থার্ড ওয়েভ অ্যান্ড দিস ইজ ইয়োর সেকেন্ড ওয়েভ। বেশ, কোয়েশ্চেনটা হচ্ছে র্যাঙ্ক দ্য থ্রি ওয়েভস, র্যাঙ্ক দ্য থ্রি ওয়েভস অ্যাজ পার 3টে কোয়ান্টিটি। 1 নম্বর বললাম তোমাকে ধরো ওয়েভলেন্থ, 2 নম্বর তোমাকে বললাম ধরো টাইম পিরিয়ড বা ধরো ফ্রিকোয়েন্সি করে দিলাম, ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, নিউ। আর 3 নম্বর তোমাকে বললাম হচ্ছে অ্যাজ পার দেয়ার ভেলোসিটি। ঠিক, তাহলে ওয়েভলেন্থ, ফ্রিকোয়েন্সি, ভেলোসিটি, এই 3টে টার্মে তোমাদেরকে এটাকে সাজাতে আমি বললাম। ঠিক আছে, পজ করে ট্রাই করে নাও, করে নিয়েছো? চলো, সো দেখো, প্রথমত প্রথমটার ওয়েভলেন্থ কোনটা, কি বলেছি, আফটার দ্য ওয়েভ দ্য ডিস্টেন্স আফটার উইচ দ্য ওয়েভ রিপিটস, তার মানে এইটা হচ্ছে আমার প্রথমটার ওয়েভলেন্থ। ধরো এটা লামদা, তার মানে এটা যদি লামদা হয় তাহলে ডেফিনেটলি এই লেন্থটা লামদা বাই 2, তাই তো? আর এর ক্ষেত্রে ওয়েভলেন্থটা বুঝতেই পারছো যে এটা যদি লামদা হয় তাহলে 2 লামদা, তার মানে এর ওয়েভলেন্থ হচ্ছে, একের ওয়েভলেন্থ হচ্ছে লামদা, 2 এর ওয়েভলেন্থ হচ্ছে লামদা বাই 2, আর 3 এর ওয়েভলেন্থ হচ্ছে 2 লামদা। ঠিক, তার মানে র্যাঙ্ক ইজ ভেরি ক্লিয়ার, র্যাঙ্ক ইজ ভেরি ভেরি ক্লিয়ার। তাহলে র্যাঙ্কটা কি দাঁড়ালো, র্যাঙ্কটা দাঁড়ালো হচ্ছে সব থেকে বেশি 3, তারপরে হচ্ছে 1, তারপরে হচ্ছে 2। ধ্যাত্তেরি কি করছি আমি, হ্যাঁ 2, ঠিক আছে, ওকে। তাহলে এই হয়ে গেল আমার র্যাঙ্ক অফ দ্য ওয়েভস অ্যাজ পার দেয়ার ওয়েভলেন্থ। বেশ, খুব ভালো কথা। এবার ফ্রিকোয়েন্সিতে চলে আসো। দেখো, ফ্রিকোয়েন্সি দেখার জন্য আমার উপায় কি, ফ্রিকোয়েন্সি দেখার জন্য আমি দুভাবে ভাবতে পারি। এক হচ্ছে আমি টাইম পিরিয়ড দেখে নিলাম, টাইম পিরিয়ডের যা অর্ডার ফ্রিকোয়েন্সির অর্ডারটার উল্টো, সেটা করতে পারি, বা ডিরেক্টলি দেখেই বুঝে ফেলা যায়। তা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে সব থেকে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি কার। আচ্ছা, ধরো টাইম পিরিয়ডের রেসপেক্টে যদি দেখি, তাহলে সব থেকে ফার্স্ট টাইম পিরিয়ড কার। আচ্ছা, ধরো আমি ধরলাম এইটা অবধি এর হচ্ছে টাইম পিরিয়ড টি। ঠিক, তাহলে এটা যদি টি হয় তাহলে এটা হয়ে গেল হচ্ছে আমার t/2, আর এরটা বুঝতেই পারছো চলে যাবে 2t-তে। তাহলে 1 এর জন্য টাইম পিরিয়ড হচ্ছে টি, 2 এর জন্য টাইম পিরিয়ড হয়ে গেল t/2, আর 3 এর জন্য টাইম পিরিয়ড হয়ে গেল হচ্ছে 2t। ঠিক, তাহলে টাইম পিরিয়ডের রেসপেক্টে যদি আমি ক্যাটেগরাইজ করি, এটা লামদার রেসপেক্টে টাইম পিরিয়ডের রেসপেক্টে যদি ক্যাটেগরাইজ করতাম, তাহলে আমার সব থেকে বড় কার আসতো, আগেন 3, তারপরে হয়ে যেত 1-এর, তারপরে হয়ে যেত 2-এর। তাহলে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1/t, ইনভার্সলি প্রপোর্শনাল। তার মানে ফ্রিকোয়েন্সির রেসপেক্টে কি হয়ে যাবে, জাস্ট উল্টো অর্ডার হয়ে যাবে।
তাই তো? তাহলে 2 ইজ গ্রেটার দ্যান 1 ইজ গ্রেটার দ্যান 3। এবার ছবি থেকে দেখে বুঝে নাও, ছবিতে দেখো সব থেকে ফার্স্ট কে অ্যাপিয়ার করছে 2, তারপরে ফার্স্ট কে অ্যাপিয়ার করছে 1, আর সব থেকে দেরি করে স্লাগিশলি কে অ্যাপিয়ার করছে 3। তাহলে এখান থেকে আমি ফ্রিকোয়েন্সির অর্ডার পেয়ে যেতে পারি। বেশ, খুব ভালো কথা। এইবার ভেলোসিটি, হোয়াট অ্যাবাউট দ্য ভেলোসিটি? ধরো আমি প্রথমটার জন্য ভেলোসিটি কি লিখতে পারি? ভেলোসিটি ইজ ইকুয়াল টু লামদা বাই টি, মানে ওয়েভলেন্থ বাই টাইম পিরিয়ড। প্রথমটার জন্য এটা কত? লামদা বাই টি। দ্বিতীয়টার জন্য এটা কত? দ্বিতীয়টার ওয়েভলেন্থ কত? লামদা বাই 2, টাইম পিরিয়ড কত? টি বাই 2। সো দিস ইজ আগেন লামদা বাই টি, তাই তো? বেশ, তৃতীয়টার জন্য ভেলোসিটি ওয়েভলেন্থ কত? 2 লামদা, টাইম পিরিয়ড কত? 2t। ঠিক তো, তার মানে এর জন্যেও ভেলোসিটি হচ্ছে লামদা বাই টি। তাহলে তিনটের কোয়ান্টিটি সেম। সো ভেলোসিটি যদি দেখি তাহলে 1 ইজ ইকুয়াল টু 2 ইজ ইকুয়াল টু 3, তিনটে ওয়েভের ভেলোসিটি সেম। তাহলে দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমার মনে হয় তোমরা ওয়েভসের পুরো ফিল্ডটা বুঝতে পেরে গেলে আরো ভালো করে, তাই তো? এখানে ফ্রিকোয়েন্সি কি হবে, ওয়েভলেন্থ কি হবে, ভেলোসিটি কি হবে সেটা পরিষ্কার। এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে সেম ভেলোসিটির ওয়েভ হলেও ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সি আলাদা হতে পারে, তাই তো? বেশ, তাহলে নাও দ্যাট উই হ্যাভ আন্ডারস্টুড দ্য কনসেপ্ট অফ ওয়েভস ভেরি থরলি, আমরা এবার বুঝি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস কি। দেখো, এই যে ওয়েভের যা যা এখন অবধি করলাম, এটা কিন্তু যে কোনো ওয়েভের জন্য ট্রু, যে কোনো ওয়েভের জন্য ট্রু। তাহলে এবার আমরা দেখি যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভসের জন্য কি হবে। ঠিক আছে, তাহলে EMW স্পেকট্রাম, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পেকট্রাম। বেশ, খুব ভালো কথা। দেখো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ক্ষেত্রেও ব্যাপারটা কিন্তু এরকমই, যে দেয়ার আর ডিফারেন্ট কাইন্ডস অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যাদের প্রত্যেকের ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট অ্যান্ড দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ লাইট c। ঠিক, কিন্তু এদের ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থগুলো কন্টিনিউয়াসলি আলাদা হতে থাকবে। ঠিক আছে, তো তাহলে এরকম কারা, আমরা তাদেরকে যদি পরপর পরপর প্লট করি, তাহলে এই যে টোটাল ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের স্পেকট্রাম যে রেঞ্জটা পাবো, দ্যাট ইজ কল্ড দ্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ স্পেকট্রাম। বোঝা গেল? চলো তাহলে স্পেকট্রামটা আমরা শুরু করি। দেখো, বাঁদিকে আমরা রাখবো সবচেয়ে হাই ফ্রিকোয়েন্সি ওয়েভগুলোকে, এবং পরে একটু বাদেই তোমরা দেখতে পাবে যে হাই ফ্রিকোয়েন্সি মানেই এনার্জিও হাই। ঠিক, তাহলে প্রথম সবার আগে যে থাকে সেটা হচ্ছে গামা রে। ঠিক আছে, গামা রে। তাহলে দেখো, গামা রের ক্ষেত্রে তোমরা জানো যে, দেখো ব্যাপারটা আমি এরকম বলতে চাইছি যে কন্টিনিউয়াসলি দেখো আমার কন্টিনিউয়াসলি আমি এটাকে ইনক্রিজ করে গেলাম। আঁকাটা ভালো হলো না। এরকম কিছু একটা। ঠিক, তাহলে দেখো বাঁদিকে সব থেকে হাই ফ্রিকোয়েন্সি, অর্থাৎ আমি বলতে পারি যে এই বরাবর যখন আমি যাচ্ছি তখন আমার ফ্রিকোয়েন্সি নিউ ডিক্রিজেস, তাই তো? ডিক্রিজ করছে। ওয়ারাস ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ কি হয়? ইনভার্সলি প্রপোর্শনাল, ভি ইকুয়াল টু নিউ লামদা। আমি বলে দিয়েছি শুরুতেই যে এই প্রত্যেক কটারই ভেলোসিটি ইজ কনস্ট্যান্ট and that is equal to the velocity of light। সেটা কত হয় তোমরা জানো, that is approximately 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। প্রত্যেকটা ওয়েভ যা যা এখানে আঁকবো প্রত্যেকের ভেলোসিটি এটাই কনস্ট্যান্ট। ঠিক, ইন ভ্যাকুয়াম অবভিয়াসলি। ওকে, সো ফ্রিকোয়েন্সি, তাহলে এই বরাবর আমি যখন যাচ্ছি, এই যে যখন আমরা এই বরাবর যাচ্ছি তখন তুমি দেখতে পাচ্ছ যে ইট ইজ ডিক্রিজিং, তাই তো? বেশ, এবং সাথে আমরা জানি যে ভি ইজ ইকুয়াল টু নিউ লামদা। তাহলে ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ ইনভার্সলি প্রপোর্শনাল, তাই তো? তাহলে যদি ইনভার্সলি প্রপোর্শনাল হয় তাহলে এখান থেকে দেখেও বোঝা যাচ্ছে যে যত আমি ডান দিকে যাচ্ছি তত আমার ওয়েভলেন্থ লামদা ইজ কন্টিনিউয়াসলি ইনক্রিজিং এই ডিরেকশনে। ঠিক, বেশ, তো তাহলে এই অ্যাজাম্পশনটা বোঝা হয়ে গেল। এবারে আমরা দেখি, তাহলে সবার আগে হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ওয়েভ, সব থেকে বেশি এনার্জির ওয়েভ হচ্ছে গামা রে। আরে মার্বেল হাল্ক গামা রে, হাই পাওয়ার হাল্ক স্ম্যাশ, তাহলে সেই জন্য গামা রে হচ্ছে সব থেকে হাইয়েস্ট এনার্জি। বোঝা গেল? তাহলে সবার এদিকে আসবে হচ্ছে গামা রেজ। ঠিক, তারপর নেক্সট তার থেকে কম ফ্রিকোয়েন্সির ওয়েভ হচ্ছে এক্স রেজ। ঠিক, তাহলে এক্স রে পেলাম।
বুঝতেই পারছো আস্তে আস্তে এর এনার্জি কমছে, ফ্রিকোয়েন্সি কমছে, ঠিক। আচ্ছা, এক্স রের পরে কি? এক্স রের পরে আসবে হচ্ছে ইউভি রেজ, ঠিক আছে, ইউভি রেজ। তাহলে নেক্সট আসবে হচ্ছে আলট্রাভায়োলেট রেজ। খুব ভালো কথা। আলট্রাভায়োলেট রেজের পর তার থেকে কম ফ্রিকোয়েন্সি বেশি ওয়েভলেন্থ হচ্ছে এইবার আমরা পাবো ভিজিবল লাইট। ভিজিবল লাইট, ঠিক। তাহলে এরকম একটা জায়গাতে আমরা পাচ্ছি ভিজিবল লাইট। এখন ভিজিবল লাইটের মধ্যে অনেক রকম কালার্স অফ লাইট থাকে এবং এক একটা কালার করেসপন্ডস টু আ ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, ঠিক। তোমরা হয়তো জানো যে লাইটের এই যে ভিজিবল লাইটের এই যে স্পেকট্রামটা, এটাকে আমরা কি বলে ডিফাইন করি? ভিপজিওর। শুরু হয় ভায়োলেট থেকে, শেষ হয় রেডে। এখন কোনটা হায়ার ফ্রিকোয়েন্সি এন্ড যদি নাও জানো আমি বলে দিচ্ছি, ভায়োলেট ইজ দ্য হায়ার ফ্রিকোয়েন্সি এন্ড, ঠিক। তার মানে এখানে কোথাও একটা ভায়োলেট থাকবে। আর রেড, তাহলে অবভিয়াস ব্যাপার হচ্ছে যে রেড হচ্ছে আমার লোয়েস্ট ফ্রিকোয়েন্সি এন্ড, তাহলে এদিকে আমার রেড থাকবে। আর মধ্যিখানে যা যা আছে সেগুলো পরপর থাকবে। তাহলে অত কালার আমি আর ইউজ করতে পারছি না, অত খাটিও না আমাকে, আমি বাকিগুলোকে একটা দিয়েই লিখে দিচ্ছি। তাহলে এরকম কিছু একটা হবে ভিপজিওর। তার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি এন্ডে কে আছে? হাইয়েস্ট এনার্জি এন্ডে আলট্রাভায়োলেট, আর সরি ভায়োলেট। আর লোয়েস্ট রেঞ্জে কে, লোয়েস্ট ফ্রিকোয়েন্সির দিকে কে আছে? রেড, তাই তো। এইবার দেখো মজাটা, ভায়োলেটের থেকেও হায়ার ফ্রিকোয়েন্সি হায়ার এনার্জি কার? আলট্রাভায়োলেট, ঠিক। তাহলে রেডের থেকে কম ফ্রিকোয়েন্সি বা কম ওয়েভলেন্থ কার হবে? ইনফ্রারেড। তাহলে কেন আলট্রাভায়োলেট ইনফ্রারেড নামটা এসছে পরিষ্কার বুঝতে পারলে এবার? আশা করি বোঝাতে পেরেছি। সো দিস উইল গিভ ইউ দ্য ইনফ্রারেড অর্থাৎ আইআর ওয়েভস। বোঝা গেল, ঠিক। তার থেকে নিচে আসবে হচ্ছে মাইক্রোওয়েভস, যেটা মাইক্রোওয়েভ ওভেনে ইউজ হয়, এবং তার থেকেও পরে লাস্টে আসবে হচ্ছে রেডিও ওয়েভস, ঠিক। এখন দেখো রেডিও ওয়েভসের ক্ষেত্রে গিয়ে দেখতে পাচ্ছ যে ফ্রিকোয়েন্সি অনেক কমে গেছে কিন্তু ওয়েভলেন্থ অনেক বেড়ে গেছে। তাই এত বড় ওয়েভলেন্থ হয় বলেই এগুলোকে লং ডিস্টেন্স ট্রান্সমিশনের জন্য ইউজ করা হয়। রেডিও তোমরা জানো, দ্যাট ইজ ওয়াই দে আর কল্ড রেডিও ওয়েভস। বোঝা গেল? সো দিস ইজ দ্য স্পেকট্রাম অফ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস। পরিষ্কার? আমরা দেখতে পাচ্ছি ডান দিক বরাবর গেলে ফ্রম গামা রে টু রেডিও ওয়েভস আমার ফ্রিকোয়েন্সি কমছে, ওয়েভলেন্থ বাড়ছে, ঠিক। খুব ভালো কথা। চলো তাহলে নাও উই হ্যাভ আন্ডারস্টুড দ্য স্পেকট্রাম। এইবার আমরা ঢুকবো ইনটু ম্যাক্স প্ল্যাঙ্কস ফোটন থিওরি। ফোটন থিওরি বাই ম্যাক্স প্ল্যাঙ্ক। এবং ডেফিনেটলি এটার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন, এটার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন। বেশ, ঘটনাটা কি বুঝে নেওয়া যাক। আমরা আবার একটু গল্পে ফিরে যাই, হিস্ট্রিটা বুঝি। দেখো তোমরা হয়তো শুনেছো ব্ল্যাক বডির ব্যাপারে, তাই তো। ব্ল্যাক বডি হচ্ছে এমন একটা বডি যে কোনো রকম ফ্রিকোয়েন্সির তুমি রেডিয়েশন ওর ওপর ফেলো, ঠিক আছে, যে কোনো ফ্রিকোয়েন্সি রেডিয়েশন ফেলো, ও সেটাকে কমপ্লিটলি অ্যাবজর্ব করে নেয় এবং তারপরে ও আবার সেটাকে এমিট ব্যাক করতে থাকে অ্যাট র্যান্ডম ফ্রিকোয়েন্সিজ। মানে ও সব রকম ফ্রিকোয়েন্সি অ্যাবজর্বও করে নেয়, আবার সব রকম ফ্রিকোয়েন্সিও এমিটও করে। সো এই যে এমিট করছে এই রেডিয়েশনটাকে বলা হয় ব্ল্যাক বডি রেডিয়েশন। যেমন ধরো তুমি আমি, আমরা সবাই কিন্তু ব্ল্যাক বডি বলা যেতে পারে, কিন্তু পারফেক্ট ব্ল্যাক বডি নই। আমরা অ্যাবজর্ব করছি, এমিটও করছি, কিন্তু আমরা পারফেক্ট ব্ল্যাক বডি নই। পারফেক্ট ব্ল্যাক বডি কিন্তু একটা বলা যেতে পারে থিওরিটিক্যাল কনসেপ্ট, বা ইন নেচার একমাত্র ক্লোজেস্ট ব্ল্যাক বডি বলা যেতে পারে ব্ল্যাক হোলকে, ঠিক আছে। দুর্দান্ত ইন্টারেস্টিং কনসেপ্ট, পরে কখনো কথা হবে সেটা নিয়ে। তো ব্ল্যাক হোল সব রকম যাই দেবে তুমি জানো, তোমরা অ্যাবজর্ব করে নেবে, নট অনলি রেডিয়েশন ম্যাটারও, এবং তারপর কিন্তু আবার সেটা এমিট করে, উইচ ইজ কল্ড হকিং রেডিয়েশন। সো ব্ল্যাক হোল একটা বলা যেতে পারে পারফেক্টলি ব্ল্যাক বডি, আদার থিংস আর বেসিক্যালি ব্ল্যাক বডি। আমরাও একটা ইমপারফেক্ট ব্ল্যাক বডি। আর পারফেক্টলি হোয়াইট বডিকে, যে যার ওপর তুমি যে কোনো রেডিয়েশন যদি ফেলো, ইট উইল রিফ্লেক্ট দ্য হোল রেডিয়েশন, কিছুই অ্যাবজর্ব করবে না, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো দুটো এক্সট্রিম থিওরিটিক্যাল কনসেপ্ট, আর বাদবাকি মধ্যিখানে রিয়েল যা যা অবজেক্ট আছে সব কিছুই হচ্ছে এর মাঝামাঝি। সো নাইদার অফ দেম আর পারফেক্ট হোয়াইট বডিজ নট দে আর পারফেক্ট ব্ল্যাক বডিজ। সো আমরা লুজলি ওদেরকে বলি গ্রে বডিজ, ঠিক আছে, ব্ল্যাক আর হোয়াইটের মিক্সচার গ্রে বডি। তো এনিওয়ে, তো ব্ল্যাক বডি রেডিয়েশনের যে ফেনোমেননটা,
এটাকে অনেক দিন ধরে ফিজিসিস্টরা মডেল করার চেষ্টা করছিল। ঠিক আছে, মডেলিং মানে কি, হোয়াট ইজ ফিজিক্স? ফিজিক্স মানে আমরা নেচারে যা যা দেখতে পাচ্ছি সেটাকেই ম্যাথমেটিক্যালি যদি আমি ইন্টারপ্রেট করতে পারি, ম্যাথমেটিক্যালি তার একটা মডেল ক্রিয়েট করতে পারি, তাহলে সেটাই হচ্ছে ফিজিক্স, তাই তো? তাহলে এই ব্ল্যাক বডির মডেলিং করার বহুদিন ধরে চেষ্টা হচ্ছিল। ঠিক আছে, এবার তাতে যেটা দেখা যাচ্ছিল, অনেক অনেক সায়েন্টিস্টই এটা ট্রাই করেছেন। তো ধরা যাক যে রেলে জিন বলে একজন করেছিলেন। ঠিক আছে, সেখানে দেখা গেল যে আমি যদি ইন্টেন্সিটিটাকে প্লট করি আর তার করেসপন্ডিং যে রেডিয়েশনটা সেটার ওয়েভলেন্থটাকে প্লট করি, তাহলে দেখা গেল রেলে জিনের যে মডেল সেখানে এরকম একটা কিছু এলো। ঠিক আছে, সামথিং লাইক আ হাইপারবোলা। ঠিক, বেশ, এটা হচ্ছে আমার রেলে জিনের মডেল। রেলে জিন আমি লিখে দিলাম, রেলে জিন। ঠিক, and this is we are talking about black body radiation or in short BBR. ঠিক, বেশ, খুব ভালো কথা। এদিকে একটু সাইডে দাগও টেনে নিই। ওকে, সো এই যে ব্ল্যাক বডি রেডিয়েশনের মডেলটা ওনারা করলেন, এবার তোমরা যদি ভালো করে দেখো প্রবলেম কোথায় এলো। এই যে মডেলটা, এই মডেলটা খুব ভালো কাজ করছিল ইন দ্য লোয়ার ইন্টেন্সিটি রিজিয়ন্স। দেখো তুমি এই অবধি ইন্টেন্সিটি কোথায় আছে, এই রিজিয়নে, মানে লোয়ার ইন্টেন্সিটি রিজিয়ন্স। তো এখানে মোটামুটি এটা নেচারে আমরা যা দেখতে পাচ্ছি সেটার সঙ্গে মিলে গেল। ঠিক আছে, প্রবলেমটা হলো হায়ার ইন্টেন্সিটি রিজিয়নে। ঠিক আছে, তুমি যদি ভালো করে দেখো, ধরো এটা একটা হায়ার ইন্টেন্সিটি, এই হায়ার ইন্টেন্সিটির করেসপন্ডিং যে ওয়েভলেন্থটা আসছে, ইট ইজ আ ভেরি স্মল ওয়েভলেন্থ, তাই তো? ছোট ওয়েভলেন্থ। ছোট ওয়েভলেন্থ মানেই হাই ফ্রিকোয়েন্সি, হাই এনার্জি, তাই তো? তাহলে এটা কিন্তু সম্ভব নয়। কেন সম্ভব নয়? তোমাদের একটা মজার এক্সাম্পল বলি, দেখো, যেখান থেকে নামটাও এসছে, সেটা হচ্ছে ধরো আমরা যখন ফ্রাইং প্যানে কোনো রান্না করছি, ঠিক আছে, ফ্রাইং প্যান থেকে তো প্রচুর রেডিয়েশনস বেরোচ্ছে এবং এটা খুব হাই টেম্পারেচারে হাই ইন্টেন্সিটি রেডিয়েশন। তাহলে এই ইন্টেন্সিটিটা এরকম সব রিজিয়ন্সে ফল করবে। তাহলে এর করেসপন্ডিং যে ওয়েভলেন্থটা আমরা রেলেজিনের মডেল থেকে পাচ্ছি সেটা হওয়া উচিত গামা রে, ইউভি রে। তাহলে আমরা তো রান্না করার সময় গামা রে, ইউভি রে এত বেরোবে, বোম্বার্ড বেরোবে, তো মরে যাবো। তাহলে সেটা কি অ্যাকচুয়ালি হয়? হয় না তো, তাহলে তো রান্না করাই পসিবল হতো না। তাহলে এটা কমপ্লিটলি রং। তাহলে এই যে রিজিয়নটা, এই রিজিয়নে এটা কমপ্লিটলি ফেল করে গেল। ঠিক, এবং যেহেতু এখানে দেখা যাচ্ছে যে আলট্রাভায়োলেট রেঞ্জে চলে আসছে, সো দ্যাট ইজ ওয়াই দিস পার্টিকুলার ফেনোমেনান, যেটা এই ডিজাস্টারটা হচ্ছে টুয়ার্ডস দ্য হায়ার ইন্টেন্সিটি রিজিয়ন, দ্যাট ওয়াজ কল্ড ইউভি ক্যাটাস্ট্রফি, আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি। সো রেলেজিন মডেল কিন্তু আলট্রাভায়োলেট ক্যাটাস্ট্রফি হয়ে ফেল করে গেল। ঠিক আছে, তো এটা নিয়ে প্রচুর লোক কাজ করছিলেন, ওয়েন কাজ করছিলেন, স্টিফেন কাজ করছিলেন, অনেকেই কাজ করছিলেন। তো ম্যাক্স প্ল্যাঙ্কেরও হঠাৎ এটা নিয়ে কাজ করার ইচ্ছা হলো, তো উনি এটা নিয়ে কাজ করতে থাকলেন। তো করার সময় ওনার হঠাৎ একটা ইনটুইশন কাজ করলো। ইনটুইশনটা কি? ইনটুইশনটা হচ্ছে যে এই যে আমরা যা যা করছি, আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনকে কমপ্লিটলি ওয়েভ হিসেবে দেখছি। ক্লাসিক্যাল ফিজিক্স বলছে যে লাইট বা এই ধরনের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, দে আর ওয়েভস, তাই তো? তাহলে ওয়েভের যা যা ম্যাথমেটিক্স আমরা সেটা ধরেই এই ব্ল্যাক বডি রেডিয়েশনটা করছিলাম, মানে রেলেজিন করছিলেন। ঠিক, তো উনি এখানে একটা হাইপোথিসিস করলেন। ওনার হাইপোথিসিসটা কি ছিল? হাইপোথিসিসটা ছিল যে লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বা লুজলি স্পিকিং লাইট হ্যাজ গট ডুয়াল নেচার। এই ডুয়াল নেচারটা কি? ডুয়াল নেচারটা হচ্ছে, একটা তো আমরা অলরেডি জানি যে লাইট বিহেভস অ্যাজ ওয়েভ। দেখো, ওয়েভ ভুল উনি বলছেন না, ওয়েভ নেচার ইজ ডেফিনেটলি দেয়ার, বাট উনি বলছেন যে এর ডুয়াল নেচার আছে। তাহলে ইট বিহেভস অ্যাজ ওয়েভস, অ্যাট দ্য সেম টাইম ইট বিহেভস অ্যাজ পার্টিকলস অলসো। এবং এই পার্টিকেলের উনি নাম দিলেন ফোটন। এই পার্টিকেলের নাম দিলেন উনি ফোটন বা কোয়ান্টা। ঠিক আছে, সেটা কেন কি বৃত্তান্ত আমরা বুঝবো। তো উনি বললেন যে এই ঘটনাটা ঘটছে যেখানে ওনার থিওরি বলছে যে, ওনার যে হাইপোথিসিস, দ্য থিওরি ইজ সেইং, ফোটন থিওরি বলছে যে লাইট হ্যাজ ডুয়াল নেচার
has dual nature and it is made up of tiny massless particles called photons or quanta, ঠিক, এটা হয়ে গেল ওনার প্রথম বক্তব্য। ঠিক, সেকেন্ড বক্তব্য উনি বলছেন যে এই যে তাহলে এক একটা পার্টিকেল এর এনার্জিটা কোয়ান্টাইজড, দ্য এনার্জি অফ ইচ ফোটন ইজ কোয়ান্টাইজড as per their frequency। তাহলে দেখো যেই মুহূর্তে ফ্রিকোয়েন্সি আসছে সেই মুহূর্তে এখানে কিন্তু কোথাও একটা ওয়েভ নেচার ঢুকে পড়ছে, দে আর ইন্টার রিলেটেড, তাই তো? বেশ, তো এই ঘটনাটা ঘটার ফলে এটা কি আমরা বুঝবো? তো উনি বলছেন যে প্রত্যেকটা ফোটনের যে এনার্জি, দিস এনার্জি ইজ কোয়ান্টাইজড। এখন এই কোয়ান্টাইজড কথাটার মানে কি? কোয়ান্টাইজড মানে কি ফিক্সড বা কনস্ট্যান্ট? বেশ, এটা আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করি, ঠিক আছে? ধরো তোমাকে আমি একটা মজার এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ধরো তুমি খুব লাড্ডু খেতে ভালোবাসো, ঠিক? তো তুমি লাড্ডু খাও, খেতে খেতে দেখলে একদিন পেট ব্যথা করছে খুব, তো তুমি ডাক্তারের কাছে গেলে, তো তুমি ডাক্তারকে জিজ্ঞাসা করলে কি করা যায়, তো ডাক্তার তোমাকে প্রেসক্রিপশান লিখলো। এখন এই যে প্রেসক্রিপশান, এটার আমি দুরকম সিনারিও তোমাকে বলছি। ধরো সিনারিও 1, তোমাকে ডাক্তার বললো ঠিক আছে লাড্ডু খাবেন আপনি, তুমি বলো আমি লাড্ডু খাওয়া বন্ধ করতে পারবো না, আমি লাড্ডু খেতে খুব ভালোবাসি, লাড্ডু না খেতে দিলে আমি মরে যাবো, আমাকে লাড্ডু খেতেই হবে। তাহলে ডাক্তার বললো ঠিক আছে আপনি যখন লাড্ডু খেতে ছাড়তে পারবেন না, তাহলে আপনি যতগুলো লাড্ডু আপনি যা লাড্ডু খাবেন খান, কিন্তু আপনি দিনে অ্যাটলিস্ট 6 গ্লাস জল খাবেন, ঠিক? তার মানে উনি কিন্তু তুমি কটা লাড্ডু খাবে এটার ওপর কোনো এম্বার্গো লাগালেন না, কিন্তু তুমি ক গ্লাস জল খাবে সেটা উনি ফিক্স করে দিলেন, কনস্ট্যান্ট একটা ভ্যালু দিলেন, যে বললেন 6 গ্লাস জল খাবে। এই যে 6, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, ফিক্সড ভ্যালু, ঠিক? বেশ, খুব ভালো কথা, তাহলে এটা কনস্ট্যান্ট। এবার সিনারিও 2, সেকেন্ড সিনারিও, তোমাকে ডাক্তার বললেন ঠিক আছে আপনি লাড্ডু খাচ্ছেন খান, কিন্তু আপনি যতগুলো লাড্ডু খাবেন আপনি তত গ্লাস জল খাবেন। বুঝতে পারলে কি বললাম? তার মানে উনি কিন্তু এখানেও ফিক্স করে দিলেন যে তুমি ক গ্লাস জল খাবে, তাই তো? কিন্তু দ্যাট ইজ ভ্যারিং অ্যাজ পার অ্যানাদার ভেরিয়েবল, যে তুমি কটা লাড্ডু খাবে তার ওপর ডিপেন্ড করছে যে তুমি ক গ্লাস জল খাবে। তুমি যদি দুটো লাড্ডু খাও তুমি 2 গ্লাস জল খাবে, তুমি যদি 5টা লাড্ডু খাও তুমি 5 গ্লাস জল খাবে, তুমি 10টা লাড্ডু খেলে 10 গ্লাস জল খাবে, ঠিক? দিস ইজ কল্ড কোয়ান্টাইজেশন, যে ব্যাপারটা ফিক্সড কিন্তু ইট ইজ কোয়ান্টাইজড উইথ রেসপেক্ট টু অ্যানাদার ভেরিয়েবল, ইট ইজ ভ্যারিং উইথ রেসপেক্ট টু অ্যানাদার ভেরিয়েবল, ঠিক? তো তাহলে উনি বললেন যে এই এনার্জি অফ ইচ ফোটন ইজ অলসো কোয়ান্টাইজড উইথ রেসপেক্ট টু দ্য ফ্রিকোয়েন্সি। তাহলে পরিষ্কার বলা যেতে পারে যে ই ইজ প্রপোর্শনাল টু দ্য ফ্রিকোয়েন্সি, ওর যা ফ্রিকোয়েন্সি ওই লাইটটার এনার্জি উইল বি প্রপোর্শনাল টু দ্যাট। তাহলে তোমরা জানো যে প্রপোর্শনাল হলেই আমি সেটাকে ইকুয়ালিটি আনতে গেলে আমাকে একটা কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি আনতে হবে। তাহলে আমি বলতে পারি যে ই ইজ ইকুয়াল টু এইচ ইন্টু নিউ, যেখানে এইচ ইজ দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি কল্ড প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। বোঝা গেল? সো এইটা ছিল ওনার থিওরি। তার মানে এইটা হচ্ছে এনার্জি অফ ইচ ফোটন, তাই তো? দিস ইজ দ্য এনার্জি অফ ইচ ফোটন। তোমরা দেখবে এরপর থেকে আমরা ফোটনকে রিপ্রেজেন্টই করবো উইথ এইচ নিউ, ঠিক আছে? ওয়্যার এইচ ইজ হোয়াট? ইট ইজ নাথিং বাট দ্য কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি, তাই তো? যেটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট। আর এর ভ্যালুও কিন্তু আমাদেরকে জানতে হবে, অঙ্ক করার সময় লাগবে। দ্য ভ্যালু ইজ 6.626 ইন্টু 10⁻⁻34 জুল সেকেন্ড, ঠিক আছে? জুল সেকেন্ড। এবার এটা তুমি চাইলে আর্গস বা ইত্যাদিতে নিয়ে যেতে পারো। 6.626 ইন্টু 10⁻⁻27 আর্গ সেকেন্ড। তোমরা জানো যে 1 জুল হচ্ছে 10⁻7 আর্গস, তাহলে ওই জুলের থেকে আর্গসে নিয়ে চলে এলাম।
ঠিক? তো এই জুলের ভ্যালুটা কিন্তু মনে রাখবে, ঠিক আছে? বেশ, তো এইটা ছিল তাহলে ওনার পস্টুলেট, যে এই থিওরি উনি ইন্ট্রোডিউস করলেন, যেখানে দেখা গেল যে E ইজ ইকুয়াল টু এইচ নিউ। ঠিক? এবার যদি E ইজ ইকুয়াল টু এইচ নিউ হয়, তাহলে এটা এই যে উনি মডিফিকেশনটা করলেন, তার ফলে ব্যাপারটা কি দাঁড়ালো সেটা দেখা যাক। তাহলে এখান থেকে প্ল্যাঙ্কের মডিফিকেশন কি হলো? প্ল্যাঙ্কস মডিফিকেশন, উনি বললেন যে লাইটের ওয়েভ নেচারের সাথে সাথে ডুয়াল নেচার রয়েছে এবং তার প্রত্যেকটার লাইট পার্টিকেলের ফোটনের এনার্জি হচ্ছে E ইকুয়াল টু এইচ নিউ, এবং তার ফলে উনি যে ম্যাথমেটিক্যাল মডেলটা চলছিল সেখানে উনি ওয়েভ ম্যাথমেটিক্সের জায়গাতে এই পার্টিকেল ম্যাথমেটিক্সটা ঢুকিয়ে দিলেন, এবং তাতে কি ঘটনাটা ঘটলো দেখো। আমি সেম ছবিটা আবার আঁকলাম, রেলে-জিনেটটা রইল, ঠিক আছে? এখানে প্ল্যাঙ্কের এই মডিফিকেশনটা হওয়ার ফলে কি ঘটনা ঘটলো দেখো, ঠিক আছে? প্ল্যাঙ্কের মডিফিকেশন হওয়ার ফলে গ্রাফটা বদলে গেল, বদলে যাওয়াতে কি হলো, ম্যাথমেটিক্সটা চেঞ্জ হয়ে বদলে গেল এবং এটা এরকম হয়ে গেল, বোঝা গেল? তো তার মানে দেখো, তুমি যদি দেখো যে এই যে আমার হায়ার ওয়েভলেন্থ অর্থাৎ লো ফ্রিকোয়েন্সি রিজিয়ন, এখানে কিন্তু প্ল্যাঙ্কের মডেল আর রেলে-জিনের মডেল অলমোস্ট সেম, যেটা অ্যাকচুয়ালি রিয়ালিটিতেও হচ্ছে, তাহলে দিস ইজ সেম। এই জায়গাটাতে গিয়ে বদলে গেল। তাহলে তুমি দেখো এবার যে চাটুতে যে ওখানে হায়ার ফ্রিকোয়েন্সি হয়ে যাচ্ছিল, এবার তুমি দেখো যে ওই সেম ইন্টেন্সিটিতে আমার কিন্তু এই পিকটা অনেক শিফট করে গেছে এবং আমার এখন ওয়েভলেন্থ অনেক বেশি বেড়ে গেছে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি অনেক বেশি কমে গেছে। তো নাও ইট হ্যাজ শিফটেড টু ইনফ্রারেড, বোঝা গেল? তাহলে এখানে ছিল হচ্ছে গামা রে আর ইউভি রে, এখানে এসে হয়ে গেল হয়তো ইনফ্রারেড রে, যেটা অ্যাকচুয়ালি ইন রিয়ালিটিতে হয়। বোঝা গেল কি বললাম? তাহলে অ্যাকচুয়ালি ইন রিয়ালিটিতে এটাই হয়। তার মানে ব্ল্যাক বডি রেডিয়েশনের মডেলটা একদম কমপ্লিট এবং পারফেক্ট হয়ে গেল। দিস রেড গ্রাফ ইজ বেসিক্যালি দ্য প্ল্যাঙ্কস গ্রাফ, প্ল্যাঙ্কস মডেল। ঠিক? তাহলে এই মডেলটা যদি এই থিওরি, এই অ্যাজাম্পশনটার বেসে কারেক্টলি বেরিয়ে আসে, তাহলে এটাও কারেক্ট ধরা যেতে পারে। তাহলে এইটাই ছিল ওনার হাইপোথিসিস, এবং উনি কিন্তু এটা নিজে প্রুফ করতে পারেননি, এটা পরে প্রুফ করেছেন আইনস্টাইন ইন ফোটো ইলেকট্রিক এফেক্ট। সেটা আমরা আপকামিং লেকচারে পড়ব, ঠিক আছে? এক দুটো লেকচার বাদেই আমরা পড়ব। তাহলে এই ছিল প্ল্যাঙ্কের থিওরি। তো তার মানে প্ল্যাঙ্কের থিওরি থেকে মেন ব্যাপারটা যেটা দাঁড়ালো সেটা হচ্ছে E ইজ ইকুয়াল টু এইচ নিউ। এবার তোমরা জানো যে আমরা অলরেডি আগে ওয়েভে শিখলাম যে যা রিলেশন আমরা জানি, যে ভেলোসিটি যেটা এখানে কিনা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যদি হয় তাহলে ইট উইল বিকাম ইকুয়াল টু সি, এবং এখানে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ভেলোসিটি ইজ ইকুয়াল টু নিউ ইন্টু লামদা। ঠিক? তাহলে সি ইজ ইকুয়াল টু নিউ লামদা হয়ে গেল, এটাও আমরা জানি। ঠিক? আর সঙ্গে আমরা এটাও জানি যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু 1 টাইম পিরিয়ড অ্যান্ড ওয়েভ নাম্বার ইজ ইকুয়াল টু 1 লামদা। আমরা এগুলো সব জানি, তাই তো? বেশ, তো তাহলে আমি ইকুয়াল টু এইচ নিউ এর জায়গায় এখান থেকে নিউকে কি লিখতে পারি? এখান থেকে আমি নিউকে লিখতে পারি যে দিস ইজ ইকুয়াল টু সি বাই লামদা। তাহলে কি হয়ে গেল? এইচ সি বাই লামদা, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ফ্রিকোয়েন্সি দিয়ে ফর্ম, ফ্রিকোয়েন্সি ফর্ম। এটা সেকেন্ড ফর্ম, এটা হয়ে গেল ওয়েভলেন্থ ফর্ম। ঠিক? ওয়েভলেন্থ ফর্ম। এবার তোমরা জানো যে ওয়েভ নাম্বার নিউ বার ইজ ইকুয়াল টু 1 লামদা। তাহলে এখানে দেখো 1 লামদা অ্যাপিয়ার করছে, তাহলে আমরা এটাও বলতে পারি যে ই ইজ ইকুয়াল টু এইচ সি নিউ বার। ঠিক? তাহলে দিস ইজ ইয়োর ওয়েভ নাম্বার ফর্ম। পরিষ্কার? বোঝা গেল? বেশ, তো তাহলে এই যে তিনটে ফর্ম আমরা পেলাম, দ্য ফ্রিকোয়েন্সি ফর্ম, দ্য ওয়েভলেন্থ ফর্ম অ্যান্ড দ্য ওয়েভ নাম্বার ফর্ম, তিনটেই একই জায়গা থেকেই আসছে। এই তিনটেই কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটা আমাদের অঙ্কে লাগবে। এবং তোমরা দেখবে এরপর যা করব, কোথাওই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট তোমাদের পেছন আর ছাড়ছে না, প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট বারবার আসতে থাকবে। ঠিক আছে? সো আমরা আজকে ওয়েভসের পুরো ডিটেল শিখলাম, আমরা সেখান থেকে প্ল্যাঙ্কের ফোটন থিওরি শিখলাম। নেক্সট লেকচার ভিডিওতে আমরা প্ল্যাঙ্কের ফোটন থিওরির ওপরে সামস প্র্যাকটিস করব, নিউমেরিক্যালস কী করে অ্যাপ্রোচ করে সেটা শিখব। তো ততক্ষণ অবধি হ্যাপি লার্নিং, বাই বাই।